সেন্টার কলকাতা থেকে আজকে বিপিএসসি 133 এর চ্যাপ্টার 11 এর এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করছি। বিষয়টি হলো সিভিল সোসাইটি অ্যান্ড স্টেট ইন ডিফারেন্ট কনটেক্সট, অর্থাৎ বিভিন্ন আসপেক্টে বা বিভিন্ন দিক থেকে পৌর সমাজ এবং পুরো সমাজ এবং রাষ্ট্রের যে ভূমিকা রয়েছে বা তাদের যে বিভিন্ন অবস্থা রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। পৌর সমাজের এই যে ধারণা তা বিভিন্ন আঙ্গিকে তাকে আলোচনা করা যেতে পারে। তবে ইন দ্য রিসেন্ট এরা বা সাম্প্রতিক কালে যদি দেখি, তাহলে রাষ্ট্রবিজ্ঞানে যে সমস্ত বিষয় নিয়ে গবেষণা করা হয় সেখানে এখন দেখা যায় যে প্রধানত যে বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয় সেটি হলো পৌর সমাজের ভূমিকা এবং গণতন্ত্রের প্রতি সাড়া বলতে বলা যেতে পারে, বা গণতন্ত্রের এই যে ট্রানজিশন সেক্ষেত্রে পৌর সমাজের কি ধরনের ভূমিকা রয়েছে। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বা অঞ্চলে যে যে পরিবর্তন ঘটছে বা কি কি পরিবর্তন ঘটছে তার ভিত্তিতেই আমরা আমাদের আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব। এ কথা বলতে অসুবিধে নেই যে পৌর সমাজের যে ধারণা সেই ধারণাটি হলো মূলত একটা খাঁটি পাশ্চাত্যমূলক ধারণা, বা ইট ইজ অ্যান ওয়েস্টার্ন কনসেপ্ট। ঐতিহাসিকগত বা হিস্টোরিক্যালি যদি এটাকে আমরা বিচার করি বা জাস্টিফাই করার চেষ্টা করি, তাহলে দেখা যায় যে নাগরিকদের যে রাজনৈতিক চিন্তা ভাবনা, তাদের যে চাহিদা, বা যেটা আগে যে আমরা বলতাম মার্কসিজমের যে ফিউডালিজম বা সামন্ততান্ত্রিক অবস্থা থেকে বর্তমানে অষ্টাদশ এবং 19 শতকে অর্থাৎ 18th এবং 19 দশকে দেখা গেছে যে সেখানে কিন্তু বলা যায় যে অনেক পরিবর্তন ঘটে গেছে। এক সময়ে দেখা যায় যে বলা হয় যে বিভিন্ন অঞ্চলের এই যে পৌর সমাজের ধারণা বিভিন্নভাবে প্রতিচ্ছবিত হতে থাকে বা রিফ্লেক্টেড হতে থাকে, এবং দেখা যায় যে পৌর সমাজ নিয়ে আন্তর্জাতিক প্রেক্ষাপটে পরবর্তীকালে অনেক বিতর্ক অনুষ্ঠিত হয়ে আসে। এখন বলা যায় যে এই বিতর্কে কি উঠে আসে, অর্থাৎ দেখা যায় যে পাশ্চাত্যের পৌর সমাজ ব্যবস্থা কি প্রাচ্যের অর্থাৎ ইস্টার্ন বা নন ওয়েস্টার্ন কান্ট্রিজে সেটা কি সেখানে সেই ধরনের পাশ্চাত্যের যে পৌর সমাজের কনসেপ্টটি রয়েছে সেটি কি এখানেও অনুসরণ করা যেতে পারে, তা নিয়েও বিতর্ক উঠেছে। অথবা কখনো দেখা গেছে যে গণতন্ত্রের বিভিন্ন স্তরে এবং অর্থনৈতিক পরিকাঠামোয় বা ইকোনমিক কনস্ট্রাকশনের ক্ষেত্রে বা স্ট্রাকচারের ক্ষেত্রে দেখা যায় যে পৌর সমাজের ধারণা কতখানি প্রভাব বিস্তার করতে পারে। 18 এবং 19 শতকে দেখা যায় যে বা দশকে দেখা যায় যে পাশ্চাত্যের পৌর সমাজের এই ধারণা একেবারে যদি প্রিমিটিভ স্টেজ বা প্রাথমিক স্তরে অর্থনৈতিক এবং বলা যায় যে একাডেমিক এলিটদের দ্বারা সেটি নির্ধারিত হতো বা ডিটারমাইন্ড হতো। এবং পৌর সমাজের ধারণার ক্ষেত্রে আমরা দেখা যায় যে দুটি ফ্যাক্টর ভীষণভাবে পৌর সমাজের কনসেপ্টের ক্ষেত্রে ডিটারমিনিং ফ্যাক্টর হিসেবে কাজ করত। একটা হচ্ছে পৌর এবং বলা যায় যে মানুষের যে চাহিদা, এবং দ্বিতীয়ত হচ্ছে মানুষের রাজনৈতিক অংশগ্রহণ। দ্বিতীয় পর্যায়ে বা 19 শতকে যদি লক্ষ্য করো এবং 20 শতাব্দীর যদি প্রথমার্ধে দেখা যায়, সেখানে দেখা যায় যে পৌর সমাজের ধারণা অনেক বেশি বিস্তৃতি লাভ করে এবং সেখানে দেখা যায় পৌর সমাজে নতুন নতুন কারক বা উপাদানের আবির্ভাব হতে শুরু করে। কি কি উপাদানের আবির্ভাব হতে শুরু করে সেটা যদি বিচার্য বিষয় হয়, তাহলে উদাহরণস্বরূপ বলা যায় যে বিভিন্ন ধরনের যে সোশ্যাল মুভমেন্ট বা সামাজিক আন্দোলন বা ওয়ার্কিং ক্লাস মুভমেন্ট, শ্রমজীবী মানুষের আন্দোলন, কৃষক এবং চার্চের আন্দোলন,
যারা সামাজিক কল্যাণের সঙ্গে শুধু সেটা যুক্ত ছিল তাই নয়, এই সমস্ত কাজের নেতৃত্বে দেখা যায় যে সেখানে সামাজিক আন্দোলন, রাজনৈতিক বা সামাজিক বা পলিটিক্যাল বা সোশ্যাল আর্টিকুলেশন বা ক্লেমস এর কথা বলতে থাকে। এই ধরনের এই সমস্ত আন্দোলন বা প্রোগ্রামের ক্ষেত্রে দেখা যায় যে প্রথম স্তরে এলিটদের তুলনায় এরা হয়তো প্রথম দিকে এতটা গুরুত্বতা পায়নি এই ডিটারমিনিং ফ্যাক্টর গুলো, এবং সেখানে কয়েকটি নির্দিষ্ট ইন্টারেস্ট বা স্বার্থ নিয়ে এই এলিটদের দ্বারা প্রথম দিকে এই আন্দোলনগুলো চালিত হতো। পরবর্তীকালে দেখা যায় যে এই এলিট আন্দোলনের মানসিকতা থেকে বেরিয়ে আসার জন্যই সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সামাজিক আন্দোলনের প্রাদুর্ভাব ঘটে, কারণ এই এলিটদের সঙ্গে সাধারণ মানুষের বিভিন্ন সামাজিক দ্বন্দ্ব পরিলক্ষিত হতে থাকে। পাশ্চাত্য ইউরোপের পৌর সমাজে যদি একটু তৃতীয় পর্যায়ে দেখতে পাই, অর্থাৎ 1960-এর দশকের কথা যদি বলি, সেখানে দেখা যায় যে সকল সামাজিক আন্দোলনগুলোর আবির্ভাব ঘটেছিল সেগুলো ছিল বেশিরভাগই কিন্তু মহিলাদের দ্বারা আন্দোলন। এবং সে শুধু তা নয়, স্টুডেন্টস মুভমেন্ট, ছাত্র আন্দোলন, শান্তি বিষয়ক এবং এনভায়রনমেন্ট রিলেটেড অনেক মুভমেন্ট বা পরিবেশ সংক্রান্ত আন্দোলনও সেখানে জায়গা করে নিচ্ছিল। এই ধরনের আন্দোলন পৌর সমাজের কর্মক্ষমতার পরিধি অনেকখানি বিস্তৃত করে বা বৃদ্ধি করে, এবং পৌর সমাজের গুরুত্বের ক্ষেত্রে তাই বর্তমানে এই কারকগুলির গুরুত্বটাকে আমরা অস্বীকার করতে পারি না। সুতরাং পৌর সমাজের গুরুত্বতার ক্ষেত্রে আজকে এই কারকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আমরা আসি একটু পাশ্চাত্যের ক্ষেত্রে, পাশ্চাত্যের শক্তিধর রাষ্ট্র ইউএস এবং ওয়েস্টার্ন ইউরোপের ক্ষেত্রে। সেখানে কি দেখা যায়, সেখানে বলা হয় একটা কনসেপ্ট উঠে আসে, দ্যাট ইজ দ্য সোশ্যাল ক্যাপিটাল ডিবেট, অর্থাৎ সামাজিক পুঁজির বিতর্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের আবির্ভাবের ক্ষেত্রে একটি সমৃদ্ধশালী বিতর্ক সেই সময় দেখা যায় 1990-এর দশকে, এবং সেখানে বড় প্রশ্ন উঠে আসে এই সোশ্যাল অর্গানাইজেশন বা সামাজিক প্রতিষ্ঠানগুলির ভূমিকা নিয়ে, ইনক্লুডিং বলা যায় যে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট, অর্থাৎ প্রতিনিধিত্বমূলক সরকার বা নেতৃত্বমূলক সরকারগুলির ভূমিকা, রাজনৈতিক সংস্কৃতি বা পলিটিক্যাল কালচারের সঙ্গে তাদের কি রোল রয়েছে বা ভূমিকা রয়েছে, এবং পৌর সমাজ সম্পর্কে তাদের কি ধারণা রয়েছে পাশ্চাত্যে ইউএস এবং ওয়েস্টার্ন ইউরোপের ক্ষেত্রে। একজন মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী বলা যেতে পারে তার কথা, যার নাম হচ্ছে রবার্ট, বলা যায় পুটনাম বলে, তিনি একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী। তিনি এই কনসেপ্টটা আনেন, দ্যাট ইজ দ্য সোশ্যাল ক্যাপিটাল, অর্থাৎ সামাজিক পুঁজি, সোশ্যাল নেটওয়ার্ক, একটা উচ্চ সংগঠনমূলক জীবন, অর্থাৎ যেটা বলা যায় রিচ অ্যাসোসিয়েশনাল লাইফ, এবং বলা যায় যে তাই এই সময় ব্যক্তিরা যদি এই সংগঠনগুলির সঙ্গে যুক্ত হয়, তবে সেক্ষেত্রে মানুষের জীবনেরও অনেক বেশি ডেভেলপমেন্ট বা আপলিফমেন্ট ঘটে থাকে, এবং এই নিয়ে দেখা যায় যে সেই সময় বিতর্কের সূত্রপাত হয়ে থাকে। তিনি বলেছিলেন যে পৌর সমাজে যে সমস্ত ধরুন চারিত্রিক বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক রয়েছে, সেটা পৌর মানুষের যে সিভিল লাইফ বা পৌর জীবন, সেখানে দেখা যায় যে তাকে তো যথেষ্ট প্রভাবিত করে। শুধু তাই নয়, যে ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের যে হেলথ বা স্বাস্থ্য, এবং সামাজিক যে সংগঠনগুলো রয়েছে, সোশ্যাল অর্গানাইজেশনগুলো রয়েছে, তার কর্মকাণ্ডকেও যথেষ্ট ইনফ্লুয়েন্সড করে বা প্রভাবিত করে থাকে। এবারে একটু এক্সপেরিয়েন্স বা এম্পিরিক্যাল অ্যাটিটিউড নিয়েও কথা আমরা বলতে পারি। অভিজ্ঞতামূলক ধারণা থেকে দেখা যায় যে এ প্রসঙ্গে বলতে গিয়ে আর একজন রাষ্ট্রবিজ্ঞানী বৌলিন অ্যালন বলে, তিনি একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন। তিনি বলেছিলেন যে
পুটনাম খুঁজতে চেয়েছিলেন যে 1960-এর দশক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির ক্ষেত্রে যে সামাজিক পুঁজি বা সোশ্যাল ক্যাপিটালের একটা ধারণা কথা বলেছিলেন, কথা ছিল, এই পুটনাম সাহেব যেটাকে করতে দেখিয়েছিলেন সেটা হচ্ছে যে এই সোশ্যাল ক্যাপিটাল বা সামাজিক পুঁজির একটা অবক্ষয় ঘটে বা ক্ষয় পরিলক্ষিত হয়। এই ধারণা থেকেই দেখা যায় যে পরবর্তীকালে পুঁজি সম্পর্কিত বিভিন্ন ধারণা তিনি কনসেপ্ট বা ধারণা আনয়ন করেন এবং দেখা যায় যে এগুলি গণতন্ত্রের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করে। অর্থাৎ নতুন ভাবে সোশ্যাল ক্যাপিটাল বা সামাজিক পুঁজির যে কনসেপ্টটাকে নতুন ভাবে আনার চেষ্টা করেছিলেন এই পুটনাম সাহেব। ইস্টার্ন ইউরোপের ক্ষেত্রে বা পাশ্চাত্য ইউরোপিয়ান দেশগুলো, এই পূর্ব ইউরোপের দেশগুলির ক্ষেত্রে, ইস্টার্ন মানে পূর্ব ইউরোপের দেশগুলির ক্ষেত্রেও কি সেখানে পৌর সমাজের ভূমিকা ছিল। সেখানে দেখা যায় যে সেখানে বলতে গেলে আমরা দেখতে পাই প্রাচ্য ইউরোপে সেই সময় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ পরিলক্ষিত হয় এবং সেখানে বলা যায় যে অনেকে বলে থাকেন যে পাশ্চাত্য ইউরোপের দেশগুলি কিছুটা সামাজিক এবং রাজনৈতিক যে ট্রানজিশন বা পরিবর্তনের মধ্য দিয়ে গেছিল সেটিকে যদি আমরা আলোচনা করে থাকি তাহলে দেখা যায় পাশ্চাত্য ঠিক বলবো না, ওয়েস্টার্ন বলবো না, প্রাচ্যই বলে থাকি। বলেছিল তিনটে ফোল্ডের কথা বরং বলতে পারি বা তিনটে ভাঁজের কথা বলতে পারি। সেই তিনটে ভাঁজ কি? প্রথমত যেটা বলা যায় সেটা হচ্ছে যে the political transformation from dictatorship to democracy, অর্থাৎ একটা স্বৈরচারিতামূলক বা স্বেচ্ছাচারমূলক শাসন ব্যবস্থা থেকে গণতন্ত্রে আনায়ন, এইটার একটি রাজনৈতিক পরিবর্তন। দ্বিতীয়ত যেটা বলা যায় সেটা হচ্ছে the economic transformation from state to market economy, অর্থাৎ রাষ্ট্র থেকে বাজারি অর্থনীতির দিকে চলে যাওয়া, সেটাও একটা বড় পরিবর্তন। তৃতীয়ত যেটা বলা যায় সেটা হচ্ছে যে the state transformation due to disintegration of, বলা যেতে পারে, of the states of the, সেখানে দেখা যায় of the country, that is, যার উদাহরণ হিসেবে আমরা ইউএসএসআর অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়ার কথা বলতে পারি। অর্থাৎ রাষ্ট্রের পরিবর্তন, সামগ্রিক চারিত্রিক পরিবর্তন, বাউন্ডারিগত পরিবর্তন, ইউএসএসআর এর ভেঙে যাওয়া 90-এর দশকে। সিভিল সোসাইটি বা পৌর সমাজকে কিন্তু এই প্রত্যেকটা ট্রানজিশনের মধ্য দিয়ে যেতে হয় এবং তাকে সেই আঙ্গিকে তার ভূমিকা পালন করতে হয়। সুতরাং দেখা যায় যে এই পৌর সমাজের সাফল্য নির্ভর করে বিভিন্ন ধরনের উপাদানের উপর, যেমন রাষ্ট্রের স্ট্রেংথ বা শক্তি, ঠিক সময় ঠিক ধারণাকে কার্যকর করা বা অ্যাক্টিভেট করার যে পাওয়ার, সেটাও একটা গুরুত্বতা পালন করে। নিজস্ব গঠনমূলক অবস্থায় কিভাবে গঠনমূলক বা গঠন বা নিজেদের স্টেটের স্ট্রাকচারাল অ্যাসপেক্টকে কিভাবে ডেমোক্রেসির সঙ্গে অ্যামালগেট করা যায়, অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে ভালো মতো যুক্ত করা যায়। এছাড়াও বিশেষত তাৎক্ষণিক যে সিস্টেমগুলো গড়ে রয়েছে সেই সমস্ত সিস্টেম যদি চ্যালেঞ্জের মুখোমুখি হয় তাকে কিভাবে সেগুলোকে মানে কি করা যায়, ট্যাকল করা যায়। এবং বিভিন্ন পৌর সমাজে বলতে পারা যায় যে যে সোসাইটিক্যাল বা সামাজিক বিভক্তিকরণের যদি প্রয়োজন হয় তাকে তবে কিভাবে করা যেতে পারে, এই সমস্ত বিষয়গুলো প্রধান গুরুত্ব পেতে শুরু করে। এরপরে আমরা আসবো উত্তর ঔপনিবেশিক স্তরে, অর্থাৎ যেটাকে বলা যায় পোস্ট কলোনিয়াল কনটেক্সট। পৌর সমাজের যদি যৌক্তিকতা উত্তর ঔপনিবেশিক স্তরে আমরা বিচার করার চেষ্টা করি তাহলে বলা যায় যে পাশ্চাত্য রাজনৈতিক দার্শনিকরা যেভাবে তাকে তৈরি করেছিলেন, অর্থাৎ আমরা যখন প্রাচ্য ইউরোপের কথা বলছি বা পাশ্চাত্য ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কথা বলছি
সেখানে দেখা যায় সেই বিষয়টিকে নিয়ে অনেক ক্রিটিসিজম হয়েছে বা সমালোচনা করা হয়েছে। পাশ্চাত্য এবং পূর্ব ইউরোপের মতো বলা যায় উন্নয়নশীল যে দেশগুলো, ডেভেলপিং কান্ট্রিগুলো, উন্নয়নশীল উত্তর ঔপনিবেশিক দেশগুলোতে, অর্থাৎ যেমন ধরুন আমাদের দেশ, অর্থাৎ যেটা আমরা প্রায় 200 বছর ভারতবর্ষ ইংরেজদের অধীনে ছিল, পরবর্তীকালে আমরা স্বাধীনতা অর্জন করে একটা স্বাধীন দেশ হিসেবে নিজেদের পরিগণিত করতে পারি। সেখানে দেখা যায় যে পৌর সমাজের ধারণা 1980-90 দশকে যেভাবে দেখা হতো, বিশেষ করে আর এর সঙ্গে আমরা কিছু পাশ্চাত্য দেশের কথাও বলে ফেলি, যেমন ল্যাটিন আমেরিকার দেশগুলো, যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, চিলি এবং উরুগুয়ে, এইগুলো দেশগুলো দেখা যায় যে কিন্তু সেখানে শাসন ব্যবস্থা একটু অন্য ধরনের ছিল। কি ধরনের ছিল? সেখানে একটা অথরিটেরিয়ান ডিক্টেটরশিপ ছিল, অর্থাৎ কর্তৃত্বমূলক স্বেচ্ছাচারী শাসনের অধীনে চলে যায়। ছোট ছোট এলিট শ্রেণীর দ্বারা দেখা যায় যে এই শাসন ব্যবস্থা অনেক সময় দেখা যাচ্ছে পরিচালিত হতো, অর্থাৎ বলা যায় যে সেখানকার শাসন ব্যবস্থা কন্ডাক্টেড হতো এভাবে। এবং সেখানে এই ছোট ছোট এলিট শ্রেণী বা এলিট গ্রুপ সেখানকার রাজনৈতিক এবং যে অর্থনৈতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে অনেকখানি কন্ট্রোল করত বা নিয়ন্ত্রণ করত। এবং এভাবে দেখা যায় যে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ক্ষেত্রেও দেখা যায় যে সেখানে মাস পপুলেশনের কোনো পার্টিসিপেশন ছিল না, অর্থাৎ লোকের বিশাল অংশ সেখানে যুক্ত হতো না। সুতরাং বলা যায় যে a simmering discontent was present in these countries as the military regimes were extremely repressive there. 1980 দশকের প্রথম দিকে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই রেজিমগুলোর ক্ষেত্রে অর্থনৈতিক এবং রাজনৈতিক যে সংকট বা ক্রাইসিস গুলো সেই সময় সম্মুখীন হতে শুরু করে এই দেশগুলি, because of increasing foreign debts and popular discontent। অর্থাৎ কথাটার মানে কি, এই দেশগুলো দেখা যায় যে অনেক বিদেশি ঋণের জালে আস্তে আস্তে জড়িয়ে পড়তে শুরু করে এবং মানুষের সেভাবে পার্টিসিপেশন সেখানে থাকে না। পরবর্তীকালে দেখা যায় এই বিভিন্ন ধরনের যে সংগঠনগুলো, যেগুলোকে আমরা পরবর্তীকালে নতুন নতুন সংগঠন হিসেবে দেখতে পাই, সেগুলো হচ্ছে সিভিল সোসাইটি ইনস্টিটিউশনস, অর্থাৎ বলা যায় যে সিএসআইএস। এবং দেখা যায় যে এই সংগঠনগুলো কিন্তু আস্তে আস্তে তৈরি হতে শুরু করে এবং এগুলো যথেষ্ট সেই সময় দেশের পৌর এবং রাজনৈতিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে মানুষ যাতে সাধারণ মানুষ মাস পার্টিসিপেশন হতে শুরু করে, অর্থাৎ তাদের যে পৌর এবং রাজনৈতিক অধিকারগুলো যাতে তারা ঠিক মতো সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারে, প্রয়োগ করতে পারে, ভোগ করতে পারে, এনজয় করতে পারে, সেক্ষেত্রে সেই আসপেক্টে কিন্তু এই সংগঠনগুলো তৈরি হতে শুরু করে। পূর্ব ইউরোপের মতো দেখা যায় যে উন্নয়নশীল দেশগুলিতে পৌর সমাজের যে ধারণাটা গড়ে ওঠে সেগুলো দেখা যায় যে কর্তৃত্বমূলক ধারণা, যেখানে আমরা দেখেছিলাম পাশ্চাত্যের অনেকগুলো দেশগুলিতে প্রথম দিকে ছিল, সেই কর্তৃত্বমূলক অথরিটেরিয়ান একটা ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউডের বলা যায় যে বিরুদ্ধে এই ধারণা গড়ে উঠতে লাগে উন্নয়নশীল দেশগুলোতে। আসলে এই দেশগুলো তখন আস্তে আস্তে স্বাধীনতা অর্জন করছে এবং স্বাধীনতার মূর্ত হিসেবে সাধারণত এই ধারণা গড়ে উঠতে শুরু করে। বেশিরভাগ নতুন নতুন স্বাধীন যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলো দেখা যায় যে সেখানে বলা যেতে পারে যে দেখা যায় যে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা যে দেশগুলো লোকেদের যে আশা অনিচ্ছা প্রথম দিকে ছিল সেগুলো কিন্তু প্রথম দিকে পূরণ করতে তারা ব্যর্থ হচ্ছিল। কিন্তু এবং সেই সময় যখন জাস্ট তারা তৈরি হয়েছে, জাস্ট তারা স্বাধীনতা অর্জন করেছে, সুতরাং তাদের মধ্যে সেই সময় সেইভাবে নিজেদের কনস্ট্রাক্টেড তারা করতে পারেনি। ইকোনমিক বা বলতে পারো যে অর্থনৈতিক পরিকাঠামো সেভাবে প্রথমভাবে সুদৃঢ়ভাবে গড়ে ওঠেনি।
তাই এই রাষ্ট্রগুলো তখনই প্রথম প্রথম উচ্চ অর্থনৈতিক গ্রোথ অ্যাটেন্ড করতে সমর্থ হয় না। অর্থাৎ অর্থনৈতিক গ্রোথ মানে অর্থাৎ ইকোনমিক যে গ্রোথ ডেভেলপমেন্টটা সেটা সে র্যাপিডলি অর্জন করতে সক্ষম হয় না। আবার অন্যদিকে দেখা যায় যে ডেমোক্রেটিক পলিটিক্স বা গণতান্ত্রিক রাজনীতিকে একটা প্রাতিষ্ঠানিক বা তাকে একটা ইনস্টিটিউশনাল রূপ দিতেও তারা খুব দ্রুত সমর্থ হয়নি বা তাদের মধ্যে সেই সামর্থ্য বা এবিলিটিটা ছিল না। তার ফলে অনেক সময় অনেকে বলেন যে সেই সময় রাষ্ট্রের একটা ক্রাইসিস প্রশ্নটি উঠে আসতে শুরু করে এবং রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নয়ন তারা করতে থাকে নিশ্চয়ই, কিন্তু র্যাপিড ওয়েতে নয়, অর্থাৎ খুব দ্রুত গতিতে নয়। এবং অর্থনৈতিক উন্নয়ন প্রশ্নের সঙ্গে তখন জড়িয়ে যেতে থাকে ছোট ছোট পলিটিক্যাল ডিসকোর্স বা রাজনৈতিক দ্বন্দ্ব। এবং সেই দ্বন্দ্বগুলো দেখা যায় যে দেশের পরিস্থিতিতে অনেকখানি একটা প্রভুত্বকারী ভূমিকা বা ডমিনেন্ট রোল প্লে করতে শুরু করে। উত্তর ঔপনিবেশিক স্তরে 1980-র দশক থেকে দেখা যায় যে উন্নয়নের এক্সিস্টিং যে মডেলগুলো রয়েছে সেই মডেলগুলো চ্যালেঞ্জ জানাতে শুরু করে এবং দেখা যায় এইবার কিন্তু উত্তর ঔপনিবেশিক স্তরে এই দেশগুলোতে যেগুলো আমরা উন্নয়নশীল বা ডেভেলপিং কান্ট্রি হিসেবে নিজেদের প্রতিভাত করার চেষ্টা করছি, সেই দেশগুলোতে দেখা যায় যে এই নয়া সামাজিক আন্দোলন বা নিও সোশ্যাল মুভমেন্ট শুরু হতে শুরু করে। তারা চারিত্রিক দিক থেকে দেখা যায় যে নতুন নতুন ধারণা তৈরি করতে শুরু করে এবং যে ট্র্যাডিশনাল বা সনাতনী যে পলিটিক্যাল পার্টিজ অর্থাৎ রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা প্রেশার গ্রুপস এই ধারণা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে চেষ্টা করতে থাকে। একসময় ধারণা ছিল যে দেশের রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে সাধারণত এই রাজনৈতিক দল এবং প্রেশার গ্রুপ অর্থাৎ এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলির বিশাল গুরুত্ব রয়েছে এবং দেশের যে রাজনৈতিক পরিস্থিতি বলুন, রাজনৈতিক কাঠামো বলুন, রাজনৈতিক সিস্টেম বা পলিটিক্যাল সিস্টেম বলুন, তাকে পরিচালনা করার ক্ষেত্রে এরা যথেষ্ট অল ইন অল বা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। এরপরে আমরা দেখতে পাই এই সমস্ত উন্নয়নশীল দেশগুলিতে পৌর সমাজ সাধারণত এইবার একটু নন স্টেট অর্থাৎ বলা যেতে পারে রাষ্ট্রীয় কারকের ভূমিকা থেকে গুরুত্বটাকে সরিয়ে নেয় এবং অরাষ্ট্রীয় কারকের গুরুত্বতার উপরে তারা বেশি জোর দিতে শুরু করে। কখনো কখনো তারা কি করে সরাসরি রাষ্ট্রের বিরোধিতা করতে শুরু করে এই অরাষ্ট্রীয় কারকগুলো এবং বলা যায় যে কখনো কখনো রাষ্ট্র বিরোধিতার ডোমেন বা রাজত্ব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা দেখা যায় যে এক্ষেত্রে রাষ্ট্র অনেক সময় বেসিক কোশ্চেন গুলো অ্যাভয়েড করতে শুরু করে এবং কি করে এই ধরনের বিরোধিতার আন্দোলনকে বরং কথাবার্তা আলোচনার মাধ্যমে একটা পাবলিক স্পেয়ারে তৈরি করা যায় বা পাবলিকলি সেটাকে ভালোভাবে বলা যায়, বোঝানো যায়, সেই ব্যাপারটার উপর গুরুত্ব দিতে শুরু করে। সুতরাং দেখা যায় যে এই সময় উন্নয়নশীল দেশগুলোতে পৌর সমাজের ক্ষেত্রে মাস পার্টিসিপেশন বা অংশগ্রহণকারী ব্যক্তি বা জনসমাজের ভূমিকাও আস্তে আস্তে কি হতে পারে ডেভেলপ হতে শুরু করে বা বাড়তে শুরু করে। সেই সময় কিছু কিছু পলিটিক্যাল অ্যানালিসিস্ট বা রাজনৈতিক বিশ্লেষক মনে করতে শুরু করেন যে প্রত্যেক দেশেরই কিছু, যতই আমরা বলি না কেন, আমরা যেমন ভারতবর্ষ, সেখানে বলা যায় যে কালচারাল ডাইভার্সিফিকেশন সেখানে রয়েছে, অর্থাৎ সেখানে অনেক বেশি বৈচিত্র্যময় সংস্কৃতি লক্ষ্য করা যায় এবং সামাজিক সংগঠনের ক্ষেত্রে বা সোশ্যাল অর্গানাইজেশনের ক্ষেত্রে এই পৌর সমাজ দেখা যায় যে তাদের মধ্যে আরেক ধরনের অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি গড়ে উঠতে শুরু করে। কি ধরনের দৃষ্টিভঙ্গি গড়ে উঠতে শুরু করে? দ্যাট ইজ দ্য শেয়ার্ড ইন্টারেস্ট, অর্থাৎ নিজেদের যে স্বার্থ সেটা বেশি গুরুত্ব পাবে না, গুরুত্ব তো থাকবে, কিন্তু সঙ্গে সঙ্গে
সবার মধ্যে সেই স্বার্থকে ছড়িয়ে দাও, স্প্রেড আপ করো, অর্থাৎ শেয়ার করো, অর্থাৎ শেয়ার ইন্টারেস্টের একটা কমিউনিটি ডেভেলপ করো, একটা বলতে কমিউনিটি বা একটা সম্প্রদায় তৈরি করার চেষ্টা করো। এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ নিশ্চয় করতে হবে, এবং সেই সিদ্ধান্ত গ্রহণ হবে থ্রু দ্য কনসেন্ট, অর্থাৎ বলা যায় যে সম্মতির মাধ্যমে করার কথা বলা হয়। সুতরাং সম্মতি কাদের সম্মতি? পাবলিকের সম্মতি। এই ব্যাপারটা কিন্তু গুরুত্বতা পেতে শুরু করে। এই পৌর সমাজ সাধারণত দেখা যায় যে বলা যেতে পারে যে সেখানে, তাই বলা যায় ভারতীয় পটভূমিতে যদি এবার সেই আসপেক্টটাকে বিচার করতে শুরু করি, সেখানে একজন ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমরা সুদীপ্ত কবিরাজের কথা বলতে পারি। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে সিভিল সোসাইটি বা পৌর সমাজের ক্ষেত্রে আমরা দেখতে পাই তিনটে পয়েন্ট তিনি ক্ল্যারিফাই করার চেষ্টা করেছিলেন, বা তিনটে পয়েন্ট বা তিনটে বিষয়কে ভালোভাবে পরিষ্কার করে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। কিভাবে চেষ্টা করেছেন? প্রথমত, উত্তর ঔপনিবেশিক ধারণা, অর্থাৎ পোস্ট কলোনিয়াল যে কনসেপ্ট, সেই কনসেপ্টের ক্ষেত্রে বলা যায় যে গভর্নেন্সের যে ধারণা, সেটার উপরে তিনি গুরুত্ব দিতে শুরু করেন, এবং অন্যান্য প্রতিষ্ঠানের বিষয়েও অনেক বেশি ইম্পর্টেন্স বা গুরুত্বতা পেতে থাকে। কারণ তারা দেখাতে থাকেন যে খুব দ্রুত গতিতে যখন স্টেট নিজেকে রিকনস্ট্রাক্ট করতে চায়, পুনর্গঠিত করতে চায়, সেখানে দেখা যায় যে রাষ্ট্রের ভূমিকা কিন্তু সর্বাপেক্ষা বৃহৎ হবে বলে মনে করা হয়। দ্বিতীয়ত যেটা বলা যায় সেটা হচ্ছে ফান্ডামেন্টালিজম বা মৌলিকত্ব বা প্রাতিষ্ঠানিক ধারণা সম্পর্কে বলা যায় যে অবচেতন, অনেকটা আনকনসিয়াস ব্যাপার। এবং এই অবচেতন ধারণা বা অ্যাজাম্পশনের ধারণার উপর ভিত্তি করে বলা হয় যে, বা শাসক শ্রেণী এই সিদ্ধান্তে বা এই বিশ্বাসে উপনীত হতে শুরু করে যে মানুষের সামাজিক জীবন বা সোশ্যাল লাইফের ক্ষেত্রে বিভিন্ন দিকের পরিবর্তন অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিমেট্রিক্যাল বা একই রকম হয়ে থাকে, এবং এই পরিবর্তনগুলো একে অপরের সঙ্গে ভীষণভাবে সম্পৃক্ত বা সংযুক্ত বা কানেক্টেড হয়ে থাকে। তৃতীয়ত যেটা বলা যায় যে পাশ্চাত্য পুঁজিবাদী যে সমাজ ব্যবস্থা রয়েছে, অর্থাৎ কমিউনিস্ট মানসিকতা সম্পন্ন সমাজে, অর্থাৎ আমরা দেখেছিলাম 90-এর দশকে পরবর্তীকালে দেখা যায় যে ঠান্ডা যুদ্ধের সময় কি হলো, সেখানে কমিউনিজম ফেল করলো, যার ফলে রাশিয়া, আজকে যা রাশিয়া, আগে ছিল ইউএসএসআর, সেই ইউএসএসআর কিন্তু ভেঙে গেল। পাশ্চাত্য পুঁজিবাদী সমাজ ব্যবস্থাই বলুন অথবা কমিউনিস্ট মানসিকতার সম্পন্ন যদি একটা সমাজের কথা বলা যায়, সেখানে দেখা যায় যে উত্তর ঔপনিবেশিক শাসন ব্যবস্থা সেটাকে নিজেকে নিজের মতো করে উপস্থাপিত করে। সেখানে তারা দেখায় যে আধুনিকতার পথ রূপে বলা যায় যে উন্নয়নের হাতিয়ার বা পথ হিসেবে এটাকে যদি প্রতিষ্ঠিত করা যায়, সেটার চেষ্টা করে। সুদীপ্ত কবিরাজ এটা বলেছিলেন যে বলা যায় যে গণতন্ত্র বা পৌর সমাজ সম্পর্কে উত্তর ঔপনিবেশিক সমাজ ব্যবস্থায় একটা এই ধরনের অ্যাজাম্পশনের আশ্রয় নেওয়া হয়েছিল বা ধারণার আশ্রয় নেওয়া হয়েছিল। অন্যদিকে দেখা যায় যে রজনী কোঠারি বলেছিলেন যে সিভিল সোসাইটি অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু দ্য স্টেট, অর্থাৎ তার মতে হয়েছিল রাষ্ট্র বেশিরভাগ ভেবে সবসময় এইভাবে নিজের কর্তৃত্ব চালালে হয় না। তিনি বলেছিলেন বরং তার থেকে রাষ্ট্রের গুরুত্বের চেয়ে, স্টেটিজমের চেয়ে আমাদের কাছে বড় কনসেপ্ট হচ্ছে এই পৌর সমাজের ধারণা। এবং সেখানে বলা হচ্ছে যে তাই তিনি মনে করেছিলেন যে
সিভিল সোসাইটি অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু দ্য স্টেট। অর্থাৎ এই পৌর সমাজ বলা যায় যে রাষ্ট্রের একটা পরিবর্তন হিসেবে দেখানোর চেষ্টা করেছিলেন। অর্থাৎ পুরো সমাজ রাষ্ট্র ব্যবস্থা অনেকে বলেছিলেন যে এটা একটা পরিপূরক, একটা একক হিসেবে কাজ করবে। তারা অরাষ্ট্রীয় এবং দেখা যায় যে এই পুরো সমাজ বেশিরভাগ ক্ষেত্রে এই নন স্টেট অ্যাক্টর বা অরাষ্ট্রীয় যে কারকগুলো রয়েছে বা বেসরকারি যে সংগঠনগুলো রয়েছে তাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে। তার ফলেই কিন্তু তবেই কিন্তু দেশে বা স্টেটে ডেভেলপমেন্ট ঘটবে বা উন্নয়ন ঘটবে। অন্যদিকে আর এক রাষ্ট্রবিজ্ঞানী যার নাম হচ্ছে গুরপ্রীত মহাজন, তিনিও এক কথা বলেছিলেন যে উত্তর ঔপনিবেশিক স্তরে এই ধরনের যদি নন স্টেটিস্ট অর্থাৎ অরাষ্ট্রীয় যদি বিষয়গুলো বা ফ্যাক্টরগুলোর মধ্যে এই ধরনের কোঅপারেশন বা সহযোগিতা দেখা যায়, সেখানে দেখা যায় যে তাহলে কিন্তু গণতন্ত্রের অর্থাৎ ডেমোক্রেসি অর্থাৎ ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন অর্থাৎ গণতন্ত্রের বিকেন্দ্রীকরণ ঘটে থাকবে। এবং সেই বিকেন্দ্রীকরণের জন্য প্রয়োজন হচ্ছেই কিন্তু এই পৌর সমাজ। এবং সেই পৌর সমাজ মানুষের দেহ মধ্যে যে সমস্ত ধরুন গুণগুলো রয়েছে, যে সমস্ত ইনার কোয়ালিটি রয়েছে, মানুষ যাতে তাদের নিজের স্বাধীনতা বা ফ্রিডম গুলো ভালোভাবে এনজয় করতে পারে, তার প্রোটেক্টর হিসেবে কিন্তু পৌর সমাজ কাজ করবে। সঙ্গে সঙ্গে এরই সঙ্গে যুক্ত হয়ে যায় নাগরিকতা বা সিটিজেনের কনসেপ্টটা। দেখা যায় যে এই নাগরিকতা এবং প্রাকৃতিক সম্পদ অর্থাৎ ন্যাচারাল যে রিসোর্স রয়েছে তার ঠিক মতো ইউটিলাইজেশন অর্থাৎ ব্যবহার এবং পলিটিক্যাল পার্টিসিপেশন অর্থাৎ রাজনৈতিক অংশগ্রহণ, এই ব্যাপারগুলো আস্তে আস্তে ভীষণভাবে বা গভীরভাবে ইম্পর্টেন্স বা গুরুত্ব পেতে থাকে। অন্যদিকে আমরা বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী বলুন, রাষ্ট্রবিজ্ঞানীর সমালোচক বলুন, সেক্ষেত্রে আমরা অ্যান্ড্রে বেদের কথা বলতে পারি। অ্যান্ড্রে বেদে বলেছিলেন যে পুরো সমাজের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমাজ ব্যবস্থার যে সমস্ত মিডিয়েট অর্থাৎ মধ্যস্থকারী যে সমস্ত এস্টাবলিশগুলো রয়েছে, এস্টাবলিশমেন্ট মানে অর্গানাইজেশন গুলো রয়েছে বা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিন্তু তাদের মধ্যে দুজনের কিন্তু একটা কি রয়েছে, ডিস্টিংশন করা যেতে পারে বা তাদের মধ্যে পার্থক্য রয়েছে। প্রথম স্তরে অর্থাৎ পুরো সমাজের প্রতিষ্ঠানগুলো সাধারণত মানুষের যে পার্সোনাল লিবার্টি বা ব্যক্তিগত স্বাধীনতা এবং কাজের ক্ষেত্রে অনেক বেশি ওপেননেস অর্থাৎ কাজের ক্ষেত্রে অনেক বেশি ওপেন বা খোলা মনের পরিচয় দিয়ে থাকে। এবং নিরপেক্ষ যে শক্তিগুলো রয়েছে, নিউট্রাল যে পাওয়ারগুলো রয়েছে, সেগুলো পৌর সমাজের ক্ষেত্রে সাধারণত দেখা যাচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে থাকে। এই ধরনের প্রতিষ্ঠানগুলি সাধারণত ব্যক্তিগত স্বাধীনতাকে রক্ষা করার চেষ্টা করে এবং সঙ্গে সঙ্গে তারা একটা কি বলে বলুন তো, তারা একটা কিন্তু দেখা যায় যে বৈষম্যহীন অর্থাৎ সেখানে কোনো স্ট্রাটিফিকেশন থাকবে না, কোনো পার্থক্য থাকবে না, সেই ধরনের একটা ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্সের কথা বলে অর্থাৎ বৈষম্যহীন স্বাধীনতার কথা বলে থাকে, যা কখনোই স্টেটের দ্বারা কন্ট্রোল বা রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত হবে না। আর একটা জিনিসের দ্বারা কখনোই সেটা কন্ট্রোল হবে না, সেটা হচ্ছে ধর্মের দ্বারা নিয়ন্ত্রিত হবে না। এই পরিপ্রেক্ষিতে বলতে গিয়ে রাজেশ ট্যান্ডন বলে একজন রাষ্ট্রবিজ্ঞানী বলেছিলেন যে ভারতবর্ষের পুরো সমাজের যদি ভূমিকার কথা বলো, তবে সেখানে দেখা যায় যে ভারতের পুরো সমাজের ভূমিকাকে বিভিন্নভাবে কিভাবে দেখা গেছে, অনেক ক্ষেত্রে রাষ্ট্র অনেকভাবে তাকে কিন্তু চ্যালেঞ্জ জানিয়েছে। রাষ্ট্রের এই কেন্দ্রীভূত বা সেন্ট্রালাইজড টেন্ডেন্সির দ্বারা সম্মুখীন হয়ে প্রথম থেকে পুরো সমাজকে
কি হতে হয়েছিল যে প্রথমে বলা যায় যে পুরো সমাজে সেইভাবে নিজেকে কি করতে পারেনি, ভোকাল করতে পারেনি। অর্থাৎ তাকে অনেকটা কণ্ঠহীন অবস্থায় থাকতে হয়েছিল এবং তখন সে নিজেকে খুবভাবে কনস্ট্রাক্ট করতে পারেনি। অর্থাৎ সেখানে কিন্তু কিছু অসংগঠিত কমিউনিটি, অর্থাৎ তারা ভালোভাবে অর্গানাইজড নয়, সেইভাবে কিন্তু পুরো সমাজকে তার রোলটা বা তার ভূমিকাকে পালন করতে হয়েছিল এবং তার ফলে দেখা গেছিল যে তারা প্রথমে সেইভাবে সাধারণ মানুষের স্বার্থকে প্রেজেন্ট বা উপস্থাপিত করার চেষ্টা করেছিল। অন্যদিকে বলা যায় যে বা ইন আদার সেন্সে বলা যায় যে পুরো সমাজ লোকাল কমিউনিটিস গুলোর তখন কি বলেছিলেন যে তার ক্ষমতাগুলোর কি হচ্ছে গুরুত্বকে স্বীকার করেছিল। অর্থাৎ লোকাল কমিউনিটিস গুলির ক্ষমতায়ন, অর্থাৎ যেমন আমরা বলি নারীর ক্ষমতায়ন, তেমনি দেখা যায় সেক্ষেত্রে সেই ক্ষমতায়নের উপরে জোর দিয়েছিল। এই ধরনের বলা হয়, অর্থাৎ ওমেন এম্পাওয়ারমেন্টের মতো লোকাল কমিউনিটিজ এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়েছিল। এই ধরনের কর্মপ্রক্রিয়ায় পৌর সমাজ স্পেস হিসেবে নিজেকে গণ্য করেছিল এবং এই ধরনের স্পেস সকলের কাছে বলা হয়েছিল ভীষণভাবে ডিজায়ারেবল। কেন এই ধরনের স্পেসে কাজ করতে পারবে মানুষ হয়ে। অর্থাৎ প্রথম দিকে অসংগঠিত কমিউনিটি হিসেবে আমরা পৌর সমাজের যে ভূমিকা দেখেছিলাম সেটাকেও আমরা অস্বীকার করতে পারি না এই উত্তর ঔপনিবেশিক দেশগুলোর ক্ষেত্রে। এছাড়াও পুরো সমাজকে একটা মুভমেন্ট বা আন্দোলন হিসেবেও যদি সেটাকে দৃষ্টিদান করা হয় বা দৃষ্টিত করা হয় এবং সেখানে দেখা যায় যে নাগরিকের জীবনে যে জেনারেল সাবজেক্ট বা সাধারণ যে বিষয়গুলি, যেমন ধরুন একটা নাগরিকের স্বাস্থ্য, হেলথ, তাকে তো এডুকেশন দিতেই হবে, শিক্ষা এবং তার সিকিউরিটি, নিরাপত্তার বিষয়, এগুলো নিশ্চয়ই রাষ্ট্রের একটা প্রায়োরিটি হবে এবং সেক্ষেত্রেও বলা হচ্ছে পুরো সমাজের ক্ষেত্রেও সেই ভূমিকাগুলো কিন্তু থাকবে। অর্থাৎ পুরো সমাজের কাছেও কিন্তু এই বিষয়গুলি যথেষ্ট প্রায়োরিটি হিসেবে কাজ করবে। সবসময় নাগরিক জীবনের মান উন্নয়ন করার, ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে এবং সেই জন্য পুরো সমাজ খুব স্বতঃপ্রণোদিত হয়ে বা খুব স্বতঃস্ফূর্ত ভাবে, স্পন্টেনিয়াসলি ভাবে সেভাবে নিজেকে পরিকাঠামো বা কনস্ট্রাক্ট তৈরি করবে বা পরিকাঠামো বা স্ট্রাকচার ডেভেলপ করার চেষ্টা করবে। লোকেদের কি হবে, ডিসপ্লেসমেন্ট বা লং টার্মের ভূমিকা নিয়ে অনেক সময় ক্রিটিসিজম চলে বা সমালোচনা করা হয় এবং সেই হিসেবে পুরো সমাজের দৃষ্টিভঙ্গিকে, অর্থাৎ দেখা যায় যে আমরা দেখেছি এর আগে যখন আলোচনা এগিয়ে নিয়ে গেছি, অনেক সময় দেখে গেছি ছোট ছোট এলিট শ্রেণী পুরো সমাজের ক্ষেত্রে যত না ভালো করেছে, অনেক সময় মন্দ বা সেখানে দেখা গেছে যে সেখানে মনোপলি তাদের সেইগুলো লক্ষিত হয়েছে। সুতরাং সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে, ইউ হ্যাভ টু কাম আউট এবং সেখানে দেখা যায় যে সেই কেন্দ্র সেই আসপেক্টে বা সেই পরিপ্রেক্ষিতে আন্দোলনের একটা বিশাল গুরুত্বতা বা ইম্পর্টেন্স দেখা যায় বা ইম্পর্টেন্স থেকে থাকে। এছাড়াও বলা যায় যে সর্বশেষে বলা যায় যে পুরো সমাজ রাষ্ট্রের কাছে বিভিন্ন দিক থেকে রেসপন্সিবল থাকে বা দায়িত্বশীল থাকে। কেন দায়িত্বশীল থাকে? এক্সচেঞ্জ অফ বলা যায় যে ইনফরমেশন, অর্থাৎ তথ্যের আদান প্রদান এবং বিনিময়, সেখানে দেখা যায় যে ক্ষেত্রেও রাষ্ট্রের মতো পুরো সমাজও যথেষ্ট গুরুত্বতা বা ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। তাই জেনারেলি বা সাধারণভাবে বলা যায় যে এই পৌর সমাজ ল এবং তার অর্ডার সমাজে ঠিকমতো রচিত হয়েছে কিনা বা সেগুলো ঠিকমতো রক্ষিত হচ্ছে কিনা তা কিন্তু সুপারভাইজ করে বা দেখে থাকে। এই কাজগুলো করতে গিয়ে পুরো সমাজকে রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি, ইলেকট্রাল প্রসেস বা নির্বাচনী প্রক্রিয়া বা লোকাল বডিজের কাজকর্মকে কি হচ্ছে অনেকখানি কন্ট্রোল রাখতে হয় বা নিয়ন্ত্রণে রাখতে হয়। সুতরাং স্টেট সিভিল সোসাইটি রিলেশনস
বা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে বা বিভিন্ন পরিবেশে যদি আলোচনা করা যায়, তাহলে কি কি আসে বা কি কি গুরুত্বতা পায় বিষয়গুলো? এক নম্বর হচ্ছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন বা সংঘ গঠনের স্বাধীনতা। দ্বিতীয়ত বলা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে পৌর সমাজ বা পুর সমাজ, অর্থাৎ অরাজনৈতিক বিষয়গুলোকে গুরুত্বতা দেওয়া। এবং তৃতীয়ত রাষ্ট্রের সমর্থনে পুর সমাজ, অর্থাৎ পৌর সমাজের সঙ্গে রাষ্ট্রের একটা বলা যায় যে একটা ভালো কোরিলেশন বা আত্মিক সম্পর্ক তৈরি করা, এবং সেক্ষেত্রে পাবলিক পার্টিসিপেশন অর্থাৎ জনগণের অংশগ্রহণের ব্যাপারটাকেও গুরুত্বতা দেওয়া। আরেকটা প্রশ্ন উঠে আসে সিটিজেনশিপ, নাগরিকতার ধারণাকে গুরুত্ব দেওয়া, এবং সেই সঙ্গে রাষ্ট্র এবং পৌর সমাজের যে সম্পর্ক, সেই ব্যাপারগুলোতে কি হচ্ছে কম সরকারি আধিপত্য, তার মানে হচ্ছে নন স্টেট অ্যাক্টরের ভূমিকাকে বেশি করে দেখানো। তবে কি হচ্ছে, তাহলেই কিন্তু তখন পৌর সমাজের কনসেপ্টটাতে এতটা স্টেট বাউন্ডারি এই ব্যাপারটা আর থাকবে না, অর্থাৎ রাষ্ট্র সীমানার বাইরে গিয়ে সেটা বিলং করার চেষ্টা করবে। এবং এইভাবে যত সমাজ এগিয়ে যাবে, এক সময় দেখবো বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে একটা কনসেপ্ট এগিয়ে আসবে, দ্যাট ইজ দা বলা যায় যে বলতে পারো বিশ্ব পুর সমাজ বা ওয়ার্ল্ড সিভিল সোসাইটি। এই হচ্ছে বিপিএসসি বলা যায় 133 ইউনিট 11 এর মডিউলের শেষ এখানে। আজকে এরপর আমরা যেটা দ্বিতীয় মডিউল শুরু করছি সেটা হচ্ছে বিপিএসসি 133 ইউনিট 12, এবং সেখানে আজকে আমরা পড়ব বিশ্বায়নের যুগে রাষ্ট্র, অর্থাৎ the state in the verge of globalization। রাজনৈতিক বিশ্বায়ন বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার উপর বিভিন্ন ধরনের প্রভাব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। রাষ্ট্র সবসময় ছিল তো বটে, বা স্টেট কনসেপ্টটা যে ছিল সেইভাবে সবসময় বলতে পারবো না। অনেক সময় বলা যায়, অনেকে বলে যায় যে এক সময় সেই কনসেপ্টটা ডেভেলপ করেছে বা আবির্ভূত হয়েছে। ভবিষ্যতে ইন ফিউচারে কোনো এক সময় কর্তৃত্বমূলক রাজনৈতিক ক্রিয়াকারী হিসেবে অ্যাজ এ অথরিটেরিয়ান পলিটিক্যাল অ্যাক্টিভ এন্টিটি হিসেবে রাষ্ট্র তার প্রাসঙ্গিকতা বা তার রেলিভেন্সিকে অনেকখানি লুজ করবে বা হারিয়ে ফেলবে। এই শ্রেণীর সোশ্যালিস্ট সায়েন্টিস্ট বা এই শ্রেণীর সমাজবিজ্ঞানীদের অভিমত অনুযায়ী বিশ্বায়নের প্রক্রিয়া বা প্রসেস অফ গ্লোবালাইজেশন এই নাটকীয় বা একটা বড় পরিবর্তনের কথাকে এগিয়ে নিয়ে যাবে বা সূচনা করবে। রাজনৈতিক বিশ্বায়ন রাজনৈতিক সার্বভৌমত্ব বা রাষ্ট্রীয় যে সার্বভৌমত্ব অর্থাৎ স্টেট সফারেনিটির কনসেপ্টটাকে অনেক সংকীর্ণ করে ফেলে বা ন্যারো সেন্সে ব্যবহার করে, এবং অধিকতর শান্তিপূর্ণ পিসফুল একটা স্টেট বা বিশ্ব স্টেট সিস্টেম বা বলা যায় যে বিশ্ব বা ওয়ার্ল্ড সিস্টেম, স্টেট সিস্টেম বলবো না, ওয়ার্ল্ড সিস্টেম অর্থাৎ শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে পারে। বলপ্রয়োগের বিষয়টি রাষ্ট্রের একটা নিশ্চয়ই চারিত্রিক বৈশিষ্ট্য, রাষ্ট্রের একটা ক্যারেক্টারিস্টিক্স হিসেবে বিবেচিত হয়, কিন্তু বিশ্বায়িত দুনিয়ায় রাষ্ট্রের এই ক্ষমতাটি বহুলাংশেই পরবর্তীকালে সেটা অনেকখানি লস্ট হয়ে যাবে বা সেটা তার প্রাসঙ্গিকতা বা রেলিভেন্সিকে হারিয়ে ফেলবে। রাজনৈতিক বিশ্বায়ন বা পলিটিক্যাল গ্লোবালাইজেশন রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে বিভিন্ন ক্রিয়াকারীর মধ্য দিয়ে বিকীর্ণ করে। এর ফলে দেখা যায় যে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বা স্টেট সভারেনিটির কনসেপ্টটা ক্ষীয়মান হয়, এবং রাষ্ট্রের স্বাতন্ত্র্য এবং সামর্থ্য আস্তে আস্তে অনেক বেশি লিমিটেড হয়ে যায় বা সীমায়িত হয়। আন্তঃরাষ্ট্রীয় বা স্টেটের মধ্যে ইন্টারস্টেট
যে ধরনের ধরুন অ্যাগ্রেসিভ যে সমস্ত স্টেপস বা হিংসাত্মক যে সমস্ত ধরুন সংঘাত দেখা যায়, সেগুলো কিন্তু বিশ্বায়নের যুগে সেগুলোরও রেলিভ্যান্সি অনেকখানি কমে যেতে শুরু করে। রাজনৈতিক বিশ্বায়নের সুবাদে রাষ্ট্রের স্বাভাবিক বিভিন্ন যে ভূমিকা রয়েছে, সেই ভূমিকা নিয়ে দেখা যায় যে আরেকটি নতুন কনসেপ্টের আনয়ন হয় তার পাশাপাশি। কি কনসেপ্ট বা কি ধারণা? দেখা যায় যে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কনসেপ্টটা এগিয়ে আসে, অর্থাৎ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো অনেক দায়িত্বভার বা অনেক রেসপন্সিবিলিটি কাঁধে তুলে নেয়। এই রকম পরিবর্তিত পরিস্থিতিতে দেখা যায় যে রাষ্ট্র সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে অনেক ক্ষেত্রে তার গুরুত্বটা আস্তে আস্তে কমতে শুরু করে। সরকারি, বেসরকারি, আভ্যন্তরীণ, আন্তর্জাতিক বিভিন্ন ধরনের সংগঠনই শুধু ডেভেলপ করতে শুরু করে তা নয়, তাদের মধ্যে প্রপার কি হতে শুরু করে, অ্যামালগেশন বা বলা যায় যে নানা রকম হচ্ছে একটা সম্পর্ক ডেভেলপ করতে শুরু করে। অর্থাৎ সেই হিসেবে আমরা ইউনাইটেড নেশনস এর কথা বলতে পারি, সম্মিলিত জাতিপুঞ্জের কথা বলতে পারি। রাষ্ট্র নিশ্চয়ই কি হচ্ছে তাকে মানবে কি মানবে তা তার নিজস্ব ব্যাপার হলেও রাষ্ট্র দেখেছে বিশ্ব ব্যবস্থা বা স্টেট সিস্টেম, বিশ্ব ব্যবস্থা বা ওয়ার্ল্ড সিস্টেমের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, দেখা গেছে রাষ্ট্র এটাই প্রতিভাত করে যে এখানে কিন্তু এই ধরনের আন্তর্জাতিক সংগঠনগুলো থাকার ফলে অনেক সময় কি হচ্ছে যে স্টেটের পক্ষেও সুবিধে হচ্ছে। তাই দেখা যায় যে আন্তর্জাতিক, জাতিক অর্থাৎ আভ্যন্তরীণ এই সংগঠনগুলোর মধ্যে একটা কর্ডিয়াল রিলেশন বা বলা যায় যে একটা সুন্দর সম্পর্ক আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করে। এবং সেগুলো যখন পুরোপুরি ফ্লারিশমেন্ট ঘটে বা বিকাশ করতে শুরু করে, দেখা যায় যে সেই পরিমণ্ডলে রাষ্ট্রের সার্বভৌমত্বের কনসেপ্টটাও আস্তে আস্তে হ্রাস পেতে শুরু করে। যেমন উদাহরণস্বরূপ হিসেবে আমরা হয়তো ধর্মকে নিয়ে, কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে আমরা রামকৃষ্ণ প্রতিষ্ঠানের কথা বলতে পারি, রামকৃষ্ণ মিশনের কথা বলতে পারি হলেও কিন্তু রামকৃষ্ণ মিশন যত না ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, সাইমালটেনিয়াসলি সঙ্গে সঙ্গে সারা বিশ্বে, সারা পৃথিবীতেও কিন্তু নানা ধরনের সোশ্যাল সার্ভিসও দিয়ে থাকে বা সামাজিক বিভিন্ন ধরনের সেবামূলক কাজে নিজেদের আত্মনিয়োগ করে। যখন সেটা তাহলে একটা স্টেটের কনসেপ্ট থেকে বেরিয়ে বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে পড়ছে, সুতরাং সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রের সার্বভৌমত্ব, কর্তৃত্ব আস্তে আস্তে কি হতে পারে, স্বভাবতই হ্রাস পেতে শুরু করে। বিশ্বায়ন দেখা যায় যে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সব দিক দিয়ে ঘটতে পারে এবং দেখা যায় যে বিশ্বায়ন তাই বলছে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রক্রিয়াকে বোঝানো হয় যার মাধ্যমে হোল ওয়ার্ল্ড বা সারা পৃথিবী বা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র একে অপরের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে অ্যাডেড হয়ে যায় বা যুক্ত হয় বা সম্পৃক্ত হয়। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যেন বিশ্ব এক হয়ে যায় এবং একে অপরের উপরে এই রাষ্ট্রগুলো যেন আমাদের মনে রাখা প্রয়োজন যে কোন রাষ্ট্র কখনো আইসোলেটেড ভাবে বাঁচতে পারে না। সে কিন্তু একটা ওয়ার্ল্ড বা বিশ্ব ব্যবস্থায় সিস্টেমের মধ্যে কখনোই নিজে একটা অ্যালিনেটেড ভাবে, বিচ্ছিন্ন ভাবে কখনোই সার্ভাইভ করতে পারে না এবং একে অপরের উপর সে ভীষণভাবে ডিপেন্ডেন্ট হয় বা নির্ভরশীল হয়ে ওঠে এবং চেষ্টা করে তাই একটা একক বিশ্ব ব্যবস্থা বা একটা সিঙ্গল ওয়ার্ল্ড সিস্টেম ডেভেলপ করতে বা গড়ে তুলতে। এই প্রসঙ্গে ডেভিড হেল্ট বলা যায় যে বিশ্বায়নকে এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। ডেভিড হেল ছিলেন গণতন্ত্রের ভীষণভাবে পৃষ্ঠপোষক এবং এরা হচ্ছে ভীষণভাবে নিউ লিবারাল থিঙ্কার, অর্থাৎ নয়া উদারবাদী থিঙ্কার বা প্রবক্তা হিসেবে আমরা সাধারণত এদের পেয়ে থাকি। তিনি বিশ্বায়নকে এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন, দ্য ওয়াইডেনিং, the deepening and the speeding up of worldwide বলা যায় interrelated in all aspects of contemporary social life from the cultural to criminal.
দ্য ফিনান্সিয়াল টু দ্য স্পিরিচুয়াল। অর্থাৎ একে যদি আমরা বাংলায় ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে দেখা যায় যে বৃহৎ বা চওড়া, গভীরতম এবং দ্রুত গতি সম্পন্ন যোগসূত্র, অর্থাৎ একটা কানেক্টিং প্রসেস, যোগসূত্র প্রক্রিয়া সাম্প্রতিক সামাজিক জীবনের সবকটি দিককে, সেটা সাংস্কৃতিক থেকে ক্রিমিনাল, এমনকি আর্থিক থেকে আত্মিক সমস্ত দিকে কিন্তু যেতে পারে। অর্থাৎ সমস্ত দিকেই সেটা কি হতে পারে, প্রভাবিত হতে পারে, বা সেটা সেইভাবেই সেটা কি হতে পারে, কন্ডাক্টেড হতে পারে। বিশ্বায়ন প্রক্রিয়ার প্রধান প্রধান কারক হচ্ছে, যেমন আজকে যে কনসেপ্টটা ডেভেলপ করে গেছে, দ্যাট ইজ জাতি রাষ্ট্র, নেশন স্টেটস, ব্যক্তি ইন্ডিভিজুয়ালস, বহুজাতিক সংস্থা, যেমন বিভিন্ন মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, যেমন সোনি হতে পারে, স্যামসাং হতে পারে, মাল্টি ন্যাশনাল অর্থাৎ বিভিন্ন ধরনের বহুজাতিক সংস্থা, আন্তর্জাতিক সংগঠন অর্থাৎ যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইউএনও হতে পারে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডব্লিউএইচও হতে পারে, ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সমস্ত কিছু সাংগঠনিক বলা যায় ইনভেস্টার্স, বা যারা ইনভেস্ট করবে, অর্থাৎ মূলধন মানে কি হবে, মূলধন বা পুঁজি দেবে, অর্থাৎ অর্গানাইজেশনাল ইনভেস্টার্স, ক্রিমিনাল সংগঠন, ক্রিমিনাল অর্গানাইজেশন, বেতার, দূরদর্শন, এক কথায় বিভিন্ন পাবলিক মিডিয়া, গণমাধ্যম, যেমন মাস মিডিয়া সোর্সেস হিসেবে আমরা সংবাদপত্র, নিউজ পেপার বলতে পারি, এই যে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বলতে পারি, বেতারের কথা বলতে পারি, টিভির কথা বলতে পারি, সমস্ত কিছু। এই বিশ্বায়নের মধ্যেও তাও বলা হচ্ছে এত ডিজিটাইজেশনের যুগেও এই বিশ্বায়নের মধ্যেও একটা দেখা যায় যে বলা যায় যে এক দান্দিকতা, বা একটা বলা যেতে পারে যে দান্দিকতা মানে হচ্ছে অনেক সময় একটা কন্ট্রাডিক্টরি বা একটা কনফ্লিক্ট সব সময় পরিলক্ষিত হয়ে থাকে। বিভিন্ন বিপরীতমুখী যে শক্তিগুলো রয়েছে সেই শক্তিগুলো সমাজে কিন্তু তার অবস্থান পরিলক্ষিত হয়। যেমন বলা যায় বিশ্বায়নের কথাও যেমন বলা হবে, সঙ্গে সঙ্গে কিন্তু কিছুটা থেকে থাকে লোকালাইজেশন বা রিজিওনালিজম, অর্থাৎ গ্লোবালাইজেশনও থাকে, লোকালাইজেশন বা রিজিওনালিজম, লোকালাইজেশন কথাটা খুব ভালো ব্যবহার হয় না, রিজিওনালিজম আঞ্চলিকীকরণ, এই ব্যাপারটাও লক্ষিত হয়। এছাড়াও দেখা যায় একীকরণ, মাত্রাতিকরণ, অর্থাৎ ইউনিফিকেশন এবং বলা যায় পোলারাইজেশন। এছাড়া হচ্ছে একাত্মকরণ এবং প্রান্তিকরণ। একাত্মকরণ মানে সবকিছু যুক্ত করে দাও, অ্যাড করে দাও, ইন্টিগ্রেটেড করে দাও। আর একটা হচ্ছে প্রান্তিকরণ, অর্থাৎ একটা সীমানার মধ্যে ঠেলে দাও, এই দান্দিকতা দেখা যায়, অর্থাৎ যেটাকে বলা হয় একাত্মকরণ, প্রান্তিকরণ। এছাড়াও বলা যায় সাংস্কৃতিক একীকরণ, আর একটা হচ্ছে বিভিন্নতা, অর্থাৎ বিভিন্নতা, সাংস্কৃতিক বিভিন্নতা, অর্থাৎ একদিকে রয়েছে কালচারাল হোমোজেনিটি বা হোমোজেনেশন এবং সাংস্কৃতিক বিভিন্নতা, অর্থাৎ কালচারাল হেটেরোজেনাইজেশন, অর্থাৎ বলা যায় বিভিন্নতা, যেমন সেই হিসেবে যে একদিকে হয়তো একই রকমের সংস্কৃতিকে আমরা রাখবার চেষ্টা করি, আবার অন্যদিকে বিভিন্ন ধরনের কালচারকে আমরা অ্যাডপ্ট করারও চেষ্টা করি, অর্থাৎ সেখানে তাহলে সাংস্কৃতিক বিভিন্নতা। এছাড়া বলা হচ্ছে অনেকে বলছেন আমেরিকাকরণ বা পাশ্চাত্যকরণ, অর্থাৎ সেখানে আমেরিকানাইজেশন, অন্যদিকে ওয়েস্টার্নাইজেশন, অর্থাৎ আমেরিকান একরকম ভাবে, পাশ্চাত্যকরণ সেই ওয়েস্টার্নাইজেশনটা একটু আলাদা বা একটু ডিফার করবে। এবং সেই ক্ষেত্রে সুতরাং দেখা যায় যে আরেকদিকে যেটা হয়, দ্যাট ইজ দ্য মডার্নাইজেশন, এবং বলা যায় যে ইন্ডিজেনিশন, বলা যায় সংযুক্তিকরণ, অর্থাৎ ইন্টিগ্রেশন,
অর্থাৎ মডার্নাইজেশন, আধুনিকীকরণের কথা যখন বলা হবে সেটাও যেমন হবে, সঙ্গে সঙ্গে ইন্টিগ্রেশন বা যুক্ত হওয়ার মানসিকতা, এই দুটোর মধ্যেও দ্বান্দ্বিকতা অনেক সময় লক্ষিত হয়। অর্থাৎ বিভিন্ন ধরনের কি হচ্ছে দ্বান্দ্বিকতা দেখা যায়। যেমন হচ্ছে যেটা আমরা বললাম, প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে গ্লোবালাইজেশনের সঙ্গে সঙ্গে রিজিওনালিজম, তাদের মধ্যে কন্ট্রাডিকশন, ইউনিফিকেশন, পোলারাইজেশন, তাদের মধ্যে দ্বান্দ্বিকতা, ইন্টিগ্রেশন, মার্জিনালাইজেশন, অর্থাৎ একাত্মকরণ, প্রান্তিকরণের মধ্যে দ্বান্দ্বিকতা, কালচারাল হোমোজেনিটি, অর্থাৎ সাংস্কৃতিক একীকরণের সঙ্গে সংস্কৃতির বিভিন্নতার দ্বান্দ্বিকতা, আমেরিকাকরণ আর পাশ্চাত্যকরণ, তার মধ্যেও কিন্তু দ্বান্দ্বিকতা, আর মডার্নাইজেশন, অর্থাৎ বলা যায় যে আধুনিকীকরণ এবং সংযুক্তিকরণ, তাদের মধ্যেও দ্বান্দ্বিকতা পরিলক্ষিত হয়। সুতরাং কিছু কিছু রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন যে, তাই বলা হয় যে বিশ্বায়ন কিন্তু রাষ্ট্রের প্রভাব বা ধারণাকে আজকে অনেক বেশি লিমিটেড করে দেওয়ার চেষ্টা করছে, অনেক বেশি সীমিত করে দেওয়ার চেষ্টা করছে। 1500 শতকে বা 15th সেঞ্চুরিতে বা শতকে রাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনীতি বা ইন্টারনাল পলিটিক্স, বিভিন্ন আন্তর্জাতিক ঘটনা, ভেরিয়াস ইন্টারন্যাশনাল যে সমস্ত ইনসিডেন্টস এবং উন্নয়নমূলক ঘটনাবলী, বিভিন্ন ডেভেলপমেন্ট যে ইনসিডেন্টস অকার করত, তার দ্বারা অনেকখানি নিয়ন্ত্রিত হতো 1515 দশকে। এই বিষয়ে প্রতিচ্ছবি আমরা যদি দেখি সেটা হুগো প্রোটিয়াস বলেছিলেন বা ইমানুয়েল কান্টের রচনায় দেখা যায়। তাই তারা সেই সময় বলেছিলেন একটা কথা, the states existed within a society of states, অর্থাৎ একটা স্টেট এক্সিস্টেড, একটা স্টেট অবস্থান করে উইদিন আ সোসাইটি অফ স্টেটস, অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রের একটা সমাজের মধ্যে, and international law, অর্থাৎ আন্তর্জাতিক যে আইন রয়েছে, ফোকাসড আপন কোঅপারেশন এন্ড কোএক্সিস্টেন্স অফ স্টেটস, অর্থাৎ সেটা কিন্তু সহযোগিতা এবং সহাবস্থানের কথা বলে। কাদের সহাবস্থানের কথা বলে? বিভিন্ন রাষ্ট্রের সহাবস্থান এবং সহযোগিতার কথা বলে। সুতরাং দেখা যায় যে রাষ্ট্রবিজ্ঞানীরা এই বিশ্বায়নের কথা বলতে গিয়েও অনেক সময় দেখিয়েছেন যে যেটা প্রতিভাত হয় সেটা হচ্ছে বিশ্বায়ন কিন্তু বলতে গিয়ে বা গ্লোবালাইজেশনের কথা বলতে গিয়ে আজকে তাই বলা হচ্ছে একটা বিশ্ব সমাজ বা একটা ওয়ার্ল্ড সোসাইটি ডেভেলপ করার কথা ভাবা হচ্ছে। আমরা এতটা দূরে গিয়ে এসেছি, সেখানে কিন্তু রাষ্ট্রের ধারণা, রাষ্ট্রীয় কনসেপ্ট বা রাষ্ট্রের যে একটা সীমিত বাউন্ডারি, সেই কনসেপ্টটাকে অনেকখানি কি করে দেওয়া হয়েছে, লিমিটেড করে দেওয়া হচ্ছে। সুতরাং দেখা যায় যে তাই বলা যায় যে ডেভিড হেল্টের এই বিশ্বায়নের কথা দিয়ে আমরা বলতে পারি দা ওয়াইডেনিং, অর্থাৎ সবসময় তার মানসিকতা চওড়া হবে, ডিপিং হবে, সবকিছু খুব গভীরভাবে আলোচনায় ভাবতে হবে, এবং স্পিটিং, অর্থাৎ সেখানে কিন্তু অনেক বেশি প্রোগ্রেসিভ অ্যাটিটিউড, অর্থাৎ অনেক বেশি প্রগতিশীল ধ্যান ধারণা নিয়ে গড়ে উঠবে। স্পিডিং আপ অফ ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারকানেকশন ইন অল অ্যাসপেক্টস অফ, অর্থাৎ বলা যায় কন্টেম্পোরারি, সাম্প্রতিক কালের সোশ্যাল লাইফ, মানুষের সামাজিক জীবন, ফ্রম দা, সেটা সব অ্যাসপেক্টে, ফ্রম দা কালচারাল টু ক্রিমিনাল, অর্থাৎ ভালো হতে পারে, মন্দ হতে পারে, সাংস্কৃতিক টু ক্রিমিনাল, দ্য ফিনান্সিয়াল, আর্থিক দিক থেকে, তো স্পিরিচুয়াল, আত্মিক দিক, সমস্ত বিষয়গুলোর মধ্যে ছড়িয়ে পড়তে হবে। এবং সেটাই যদি হয় তবেই কিন্তু কি হবে, বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন কি হবে, সম্ভব হবে। তাই বিশ্বায়ন প্রক্রিয়াতে সেই জন্য নেশন স্টেট বা জাতিরাষ্ট্রের কনসেপ্টও যত গুরুত্বতা পাবে, সঙ্গে সঙ্গে ব্যক্তি, বহুজাতিক সংস্থা, এইগুলোরও বেশি গুরুত্ব দিতে হবে। মাল্টিন্যাশনাল কর্পোরেশন, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, বেসরকারি সংগঠন অর্থাৎ নন
মানে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনস, এই সমস্ত বিষয়গুলোর উপরে বেশি গুরুত্ব দিতে হবে। তবেই কিন্তু সেই ধারণা থেকে কিন্তু বিশ্বায়ন বা গ্লোবালাইজেশনের এই কনসেপ্টটা আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা হবে বা ডেভেলপ করতে হবে, বা আমরা আজকে ডেভেলপ করছি। অর্থাৎ সেই ক্ষেত্রে দেখা যায় যে আজকের দিনে তাই রাজনৈতিক প্রক্রিয়া বলবো না, রাজনৈতিক ব্যবস্থাও বা পলিটিক্যাল সিস্টেমের ক্ষেত্রে তাই গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের ব্যাপারটা অনেক বেশি ডেভেলপ করেছে বা গড়ে উঠেছে, বা সেটা আজকে একটা ভীষণভাবে প্রোগ্রেসিভ সাবজেক্ট বা একটা প্রগতিশীল বিষয় হিসেবে এগিয়ে আসছে। সুতরাং আজকের আলোচনা এখানে সমাপ্তি। আমি অর্চিতা শীল আজকে বিপিএসসি 133 ইউনিট 12 এর গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের বিষয়টি নিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। নমস্কার।